আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আমার পরিচয় তো অলরেডি আপনারা মোটামুটি জেনে গেছেন। তারপরে একটু সংক্ষিপ্ত আকারে দিয়ে দিই। আমি নাফিউর রহমান। আমি এই মুহূর্তে জব করতেছি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আর এখানে আমার টোটাল এক্সপিরিয়েন্স 8 বছরের মতো, 8 বছরের একটু বেশি হবে। তো এই হচ্ছে আমার আহ, সংক্ষিপ্ত পরিচয়। আর ওস্তাদের সাথে আমি আছি, অলরেডি ব্যাচ 1 রানিং আছে এসপি ডট নেট এর উপরে। আর হচ্ছে নেক্সট সম্ভবত ব্যাচ 2 এর জন্য আপনাদের এই ওয়েবিনার। তো প্রথমে একটু আপনাদের থেকে জেনে নিই যে আপনারা কে কি মানে জানার ইচ্ছা নিয়ে আমার সাথে অ্যাটেন্ড করেছেন আজকে। কোশ্চেন গুলো যদি একটু থাকে আমি একটু শুনি আর কি। ভাইয়া, শুরুতে আমরা হচ্ছে যারা বিগিনার আছে ওনারা যদি একটু হ্যান্ড রেজ করে তাইলে হচ্ছে আমাদের জন্য আর একটু ইজি হয়ে যায় মেবি। হুম হুম হুম। তাইলে হচ্ছে আপনার জন্য তো সুবিধা হয় যে আপনি বুঝলেন যে যারা কতজন। বিগিনার বা ফ্রেশার আছেন, হ্যাঁ প্রান্ত ভাই বলেন। জি, আমরা যারা বিগিনার আছে আমরা হচ্ছে কাইন্ডলি হচ্ছে আমাদের ইমোজি অপশন থেকে হ্যান্ড রেজ করার অপশন আছে। তো যারা আমরা হচ্ছে এই ব্যাপারে কিছুই জানি না তারা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করি। তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের স্টুডেন্টরা যারা জানে না তারা কয়েকজন, আর যাদের মোটামুটি ধারণা আছে বা ভালো ধারণা আছে আমরা তাইলে নির্ণয় করতে পারবো যে কতজন আসলে কতটুকু ভালো বুঝে এবং কতজন একটু কম জানে। তো ধন্যবাদ, আমাকে একটু সাহায্য করবেন আমাদেরকে একটু হ্যান্ড রেজ করে, যারা যারা না জানেন আর কি। একবারই বিগিনার যারা ওনারা হচ্ছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবে। তো আমি আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো শুনবো এবং কুইরি গুলো জানবো। তার আগে আসলে এসপি ডট নেট কিভাবে শুরু হচ্ছে, আহ, মানে কমন কিছু কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু দিয়ে দিই। যেমন হচ্ছে যে অনেক ফ্রেশার আপনারা আছেন, আবার অনেক এক্সপিরিয়েন্সও থাকবেন, এটাই স্বাভাবিক। ফ্রেশারদের ইন থেকে প্রশ্ন হচ্ছে যে আমি কোর কি শিখতে পারবো কিনা, এসপি ডট নেট কোর এটা কি আমার দ্বারা হবে কিনা। ঠিক আছে। এটার উত্তর হচ্ছে যে আমরা একেবারেই মানে যে স্টুডেন্টরা এখানে এনরোল করবে আমরা ধরে নিচ্ছি তারা এক্সপিরিয়েন্স হোক আর অথবা নন এক্সপিরিয়েন্স হোক, আমরা ধরে নিচ্ছি যে তারা জিরো লেভেলে আছে। তো সেহেতু আমাদের কোর্স কারিকুলামটা এইভাবেই সাজানো যে জিরো লেভেল থেকে শুরু করে এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে এসপি ডট নেট কোর পর্যন্ত তাদেরকে এক্সপার্ট করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। সুতরাং ফ্রেশারদের আহ এই ব্যাপারে কোনো টেনশনের বিষয় নেই যে তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে কিনা। আর এখন আসি এক্সপিরিয়েন্স যারা আছেন তাদের জন্য, যে তারা অনেক কিছু জানেন, তারা বিগিনার লেভেলে এই বিষয়গুলো কেন জানবেন। নর্মালি যেটা হয়, আমরা এক্সপিরিয়েন্স থাকি, এক্সপিরিয়েন্স অবশ্যই অবস্থায় বিভিন্ন জবে হয়তো বা ঢুকেও যাচ্ছি, কিন্তু দেখা যায় যে যখন আমরা কাজ করতেছি আমাদের অফিস এনভায়রনমেন্টে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেস করি, যদিও আমরা অনেক কিছু জানি বাট আমরা ফেস করি যে আসলে আহ, আমাদের কারেন্ট অফিসে যে টিম আছে সেই টিমের সাথে আমরা নিজেরা মানায় নিতে পারতেছি না। এর এর কারণ হচ্ছে হয়তোবা আমাদের কনসেপ্টের মধ্যে কিছু গ্যাপ থেকে যায়, অথবা আপনার কোডিং স্টাইল তাদের সাথে ম্যাচ করে না। তো যে কোনো অফিসেরই আপনার যে টিম গুলো থাকে সেই টিম গুলো কিন্তু কিছু রুলস এবং রেগুলেশনের মধ্যে চলে, সুতরাং আপনিও কিন্তু তাদের সাথে চলতে হবে। তো এই বিষয়গুলো আসলে আপনাদের জানা দরকার যে আপনার কোডিং স্টাইল এবং প্যাটার্ন গুলো কিরকম হলে আপনি তাদের সাথে চলতে পারবেন, আপনার কনসেপ্ট গুলো কেন ক্লিয়ার করতে হবে। এগুলো না জানলে হঠাৎ করে আপনি একটা টিমের সাথে ম্যাচ হতে পারবেন না, অথবা দেখা যাবে যে আপনার টিম লিড অথবা আপনার সহকর্মীরা অলরেডি আপনাকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে আপনি বিষয়গুলো বুঝতেছেন না বা তাদের কমিউনিকেশন গুলো বুঝে উঠতে পারতেছেন না। তো এই বিষয়গুলো দেখা যায় যে বিগিনার লেভেল থেকে শুরু করার কারণে আপনাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে যে হয়তোবা আপনি ওই বিষয়টাতে কাজ করতেছেন কিন্তু ওটা থিওরিটিক্যাল টার্ম কি বা ওটা আসলে কোন বিষয়কে বোঝায়, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এতে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এখানে আরেকটা যে বিষয়টা এখানে বলি সেটা হচ্ছে অনেকের কমন কোশ্চেন, যে অনেকে হয়তোবা
বড় বড় প্রজেক্ট, তাদের অফিস এনভায়রনমেন্ট অলরেডি আছে, যেগুলো হচ্ছে আপনার এসপিএক্স এ করা, মানে হচ্ছে এসপিএক্স ওয়েব অ্যাপ্লিকেশন। তো এই প্রজেক্ট গুলোকে আসলে করে কিভাবে মাইগ্রেট করবে। তো এই প্রশ্ন একটা কমন প্রশ্ন, এটার উত্তর হচ্ছে যে আপনাদের যদি এই ধরনের কোনো ইস্যু থাকে, তাহলে আপনার প্রজেক্ট সাইজের উপর ডিপেন্ড করবে আপনার মাইগ্রেশনের ব্যাপারটা। এখন আমরা ধরে নিচ্ছি যে এসপি ডট নেট কোর, যেটাকে আমরা বলি, এটার আরেকটা নাম হচ্ছে সার্ভিস, ঠিক আছে? তো এই এপিআই সার্ভিস বেস আপনার প্রজেক্টটা যদি করতে চান, তাহলে আপনার প্রজেক্টটাকে অ্যাট এ টাইম মাইগ্রেট করতে পারবেন না। ধরে নিচ্ছে আপনার প্রজেক্টে ম্যাক্সিমাম 5 থেকে 6টা বা 10টা ইউআই আছে, এটা কিন্তু আপনার মাইগ্রেট করা সম্ভব। কিন্তু আপনার প্রজেক্টে যদি এখন 100টা 200টা ইউআই থাকে, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক টাফ। সেই ক্ষেত্রে আপনার যে প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টটা যেটা করতে পারেন, ফ্রেমওয়ার্কে একই অ্যালাইনে রাখতে পারেন। নতুন নতুন টেকে নতুন নতুন ইউআই নিয়ে কাজ করবেন একই প্রজেক্টের মধ্যে। আর আপনার পুরাতন যে পেজগুলো ছিল, সেই পেজগুলো আপনারা বা ইউআই গুলো ওইভাবে চলবে। তো এই মাইগ্রেশন ওয়ে কিভাবে করা যায়, এটাও আমরা আমাদের যে ব্যাচ চলতেছে সেই ব্যাচগুলোতে আমরা অলরেডি শেয়ার করি। আপনাদের সাথেও শেয়ার করবো যে আসলে এই বিষয়গুলো আপনারা কিভাবে পারবেন। ঠিক আছে? তো এটা আর কি বিষয়। কমন 3টা কোশ্চেন আমি এখানে আলোচনা করলাম। তো প্রথমে আসি তানভীর মাহাতাব। ভাই বলেন আপনার কুইরি কি আসলে? ভাই আছেন তানভীর মাহাতাব? আপনি হ্যান্ড রেজ করছেন দেখলাম, এই জন্য আসলে জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করছেন তাদের মধ্যে থেকে একজন কোশ্চেন করেন। কোনো কুইরি আছে? আমার কথা কি শোনা যায়? কেউ কোনো কথা বলতেছেন না। জি ভাই, আচ্ছা, শোনা শোনা যাচ্ছে। আচ্ছা, যারা অনেকে তো হ্যান্ড রেজ করছেন আমি দেখলাম, নাম ধরে ডাকতেছি না, আপনাদের মধ্যে থেকে একজন বলেন যে আসলে কি উদ্দেশ্যে আপনি আমাদের সাথে আজকে জয়েন হয়েছেন। সেই সাথে এসপি ডট নেট বা ডট নেট কোর বা ডট নেট কে নিয়ে কোনো কোশ্চেন থাকলে একটু আস্ক করতে পারেন। সি শার্প আপনার কতটুকু জানা লাগবে এই কোর্সের জন্য? প্রথমে বললাম যে আসলে কিছু না জানলেও আসলে আপনি এখানে এনরোল করতে পারবেন। ঠিক আছে, তারপরেও কিছু জানা থাকলে এটা আপনার জন্য বেটার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল হোসেন বলতেছিলাম। আমি হচ্ছে গিয়ে মেনলি নেটওয়ার্ক অ্যান্ড সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জব করি আর কি। তো সফটওয়্যারে আপনার শুরু থেকে ইচ্ছা ছিল, বাট ওইরকম মানে মানে ইচ্ছা ছিল আর কি অনেক বেশি, কিন্তু আপনার ওই যেখানে জব করতাম ওইখানে আপনার এসপি ডট নেটে কাজ করতো আর কি, মানে প্রজেক্ট ছিল অনেকগুলো গভর্নমেন্ট প্রজেক্ট। তো এখানে হচ্ছে কি আমার তখন থেকে আমি অনলাইনে ইউটিউব বলেন বা ছোট ছোট কয়েকটা জায়গায় ট্রেনিংও করছিলাম আপনার এসপি ডট নেটের এটা। তো দেখা যাচ্ছে আপনার এখানে কাছাকাছি আপনার একটা ট্রেনিংও আমি রিসেন্ট করছিলাম বছরখানেক আগে, এসপি ডট নেট, মানে প্রায় কত আপনার বিআইটিএম থেকে আর কি, প্রায় 10-12 হাজার টাকা ছিল কোর্স ফি। তো সেখানে করার পরে আপনার ওই প্রবলেমটা দাঁড়ায় গেছে হচ্ছে এখনো আশা ছাড়ি নেই আর কি। বিষয়টা দাঁড়ায় গেছে যে এসপি ডট নেট, যেমন আমি লিনাক্সে যখন ট্রেনিং করছিলাম, তখন দেখা গেল যে আমি লিনাক্সে যদি কোনো কাজে প্রবলেম ফেস করি, দেখা যায় আপনার গুগল বা ইউটিউব যে কোনো ভাবে হোক আমি একটা প্রবলেম সলভ করার একটা জায়গায় পৌঁছাইতে পারি, মানে নিজের মতো করে। মানে কেউ আমাকে বলে দিচ্ছে না যে এটা এইভাবে করেন এইভাবে করেন। তো ডট নেটে দেখা যাচ্ছে আপনার কোনো একটা প্রজেক্টে কাজ করতেছি, কারণ ওয়েব এপিআই করতেছে বা যে এরকম কাজই হোক, বিষয়টা হয়ে গেছে যে ওইখানে যখন কিছু কোড উঠতেছে, এখন কিভাবে স্যাররা জানে ওইভাবে আমাকে মানে বুঝাইতে পারে না যে এটা আমি এই কারণে দিতেছি, বা এই জায়গায় এরকম একটা বিদঘুটে একটা কোড বসানো লাগতেছে, বা একটা এখান থেকে গিয়ে একটা কপি করে এখানে একটা বসায় দিলাম। মানে এই যে প্রবলেম গুলো আর কি, এই জিনিসটার কারণে ধরেন এখনো এই কনফিউজিং অবস্থায় পড়ে আছি। যে কোর্স করতেছি ফাঁক দিয়ে বলতেছে যে লিঙ্ক কোয়েরি লাগবে, এটা আপনি শিখেন নাই কেন, লিঙ্ক কোয়েরি পারতেছেন না কেন, পরে একটু বললো যে এক্সএমএল লাগবে, আবার বলতেছে অ্যাজাক্স লাগবে, আবার বলে যে যে কোয়েরি লাগবে, আবার জাভা স্ক্রিপ্ট লাগবে। মানে তারা শর্ট কোর্সে দেখা যাচ্ছে খালি মানে একটা প্রজেক্ট ধুপধাপ করা দিতেছে খালি, বাট এই ভিতরে যখন এগুলো লাগতেছে, তো এই জিনিসটা তো আমাদেরকে আগেও বলতে পারতো যে না এগুলো আমাদের ট্রেনিং এর জন্য আমার দরকার আছে এগুলো, বাট এগুলো আমার আগে থেকে শিখে রাখা উচিত ছিল যে এখানে এইরকম একটা প্রবলেমে স্যার কনফিউজিং অবস্থায় পড়ে আছি আর কি।
কিন্তু এখনো আমি ওই জাভা স্ক্রিপ্ট যে query গুলোই প্র্যাকটিসের উপরে রাখছি আর কি, এগুলো করতেছি আর কি, যে বাকিটুকু আর কি দেখি কি অবস্থা। আহ, আমি যেটা বুঝতে পেরেছি, আপনার যেটা প্রবলেম ফেস করেছেন, আপনি যেটা সেটা হচ্ছে যে আসলে কি কি বিষয়গুলো আপনার জানতে হবে এই বিষয়টা আপনি আসলে বুঝে উঠতে পারতেছেন না। আমার যেটা মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আহ, আপনি যে ট্রেনিং গুলো করেছেন এই ট্রেনিং গুলো আমার জানা মতে খুব বেশি দিনের ট্রেনিং হয় না, এগুলো হয়তো বা 1 মাস থেকে 3 মাসের একটা ট্রেনিং হয়, এবং এই ট্রেনিং এর মধ্যে কোর্স কারিকুলামটা বিশাল আকারে থাকে। এই জন্য আসলে ওখানে অনেক কিছু গ্যাপ থাকে, আপনাদের হোম টাস্ক অনেক বেশি দেওয়া থাকে, যেটার কারণে দেখা যায় আপনারা যদি ডেইলি টাস্ক গুলো ঠিক মতো না করেন সেক্ষেত্রে আপনার হয়তো বা বুঝতে সমস্যা হয়ে যায়। আর থার্ড বিষয় হচ্ছে এখন ইন্টারনেটের এই যুগে এসে সবকিছু এখন অ্যাপ্লিকেশন গুলো হয়ে গেছে ওয়েব অ্যাপ্লিকেশন। মানে দেখা যাচ্ছে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের পরিমাণ এখন ডে বাই ডে কমতেছে, বাট ওয়েব অ্যাপ্লিকেশন ডে বাই ডে বাড়তেছে। ঠিক আছে, এটার একটাই কারণ, সেটা হচ্ছে ম্যানেজিং। আর হচ্ছে আপনার, আমি প্রথমে এটাকে ম্যানেজিং হিসেবেই রাখি, কারণ হচ্ছে যে আপনি যখন আহ, আপনি দেখবেন যে উইন্ডোজ, যখন মাইক্রোসফট যখন উইন্ডোজের কোনো একটা আপডেট দেয়, সে আপডেট কিন্তু আপনার পিসিতে অটোমেটিক চলে আসে। তো এটা উইন্ডোজ অনেক সুন্দরভাবে প্রায় 10 12 20 বছর ধরে কাজটা করছে বলে আপনারা এই জিনিসটা অটোমেটিক পেয়ে যাচ্ছেন, ইররলেস ভাবে কিন্তু কাজটা হচ্ছে। কিন্তু আপনি যখন একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাচ্ছেন এবং আপনি যখন সেটা আপনার কাস্টমার যদি 10 20 জন হয়, এবং সেই 10 20 জনকে আপনার কি হচ্ছে, হয়তোবা আপনি মাইক্রোসফটের লেভেলে ওই পরিমাণ আপডেট দিতে পারতেছেন না, আপনি কি করতেছেন, একবার করে আপডেট করেন, আর সেটা এই 20টা পিসিতে আপনাকে সাপ্লাই করতে হয়। তো এটা একটা সমস্যা। তো এই জন্য আসলে ওয়েব অ্যাপ্লিকেশন এখানে খুবই ভালো বেনিফিট, এই জন্য যে আপনি একটা সেন্ট্রাল পজিশনে বা সার্ভারে আপনার অ্যাপ্লিকেশনটা হোস্ট করতেছেন, এবং এটাই কিন্তু সবাই পেয়ে যাচ্ছে। নর্মালি যে কোনো সোশ্যাল ওয়েবসাইট গুলো যদি দেখি, ফেসবুক, ইউটিউব, এগুলো কিন্তু একটা সার্ভারে হোস্ট করা, এবং গোটা পৃথিবীর মানুষ কিন্তু সেই সার্ভারটাকে এক্সেস করতেছে, তার মানে ওয়েবটাকে এক্সেস করতেছে। মানে কি, ফেসবুক আপনাদের পিসিতে পিসিতে যে কিন্তু আপডেট বা কোনো নতুন নতুন কিছু করছে না, ফেসবুক শুধুমাত্র তার সার্ভারে আপডেট করতেছে। তো একই কনসেপ্টে যদি চিন্তা করেন, আপনার অ্যাপ্লিকেশনটা যদি সার্ভার সেন্ট্রাল হয় তাহলে কিন্তু আপনার কোডিংটা যেমন ফাস্টার হবে, আপনার পাবলিশিং বা কাস্টমার ইন্ডিয়া আপডেট দেওয়াটা ফাস্টার হবে। এই জন্য আসলে সবাই ডে বাই ডে ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে ঝুঁকতেছে। তো ওয়েব অ্যাপ্লিকেশনের কথা যখনই আসবে তখনই যে কমন কিছু বেস পার্ট চলে আসে, যেগুলো হচ্ছে, যেমন হচ্ছে এইচটিএমএল ফার্স্ট। এইচটিএমএল এই কথাটার সাথে অবশ্যই পরিচিত হতে হবে যদি আপনি প্রোগ্রামিং সেক্টরে এখন থাকতে চান। নেক্সট হচ্ছে আপনাকে সিএসএস, এই বিষয়টা জানতে হবে। ঠিক আছে, যে এইচটিএমএল কি আর সিএসএস কি, আর এই দুইটা কিভাবে রিলেট হয়। আর এই দুইটাকে ঘিরে হাজার হাজার টেক তৈরি হয়েছে এখন। তাদের মধ্যে একটা হচ্ছে এসপি.NET কোর, ঠিক আছে, বা .NET অ্যাপ্লিকেশন আর কি। তো এটা একটা মনে করেন যে টেকনোলজি। তারপরে আমি যদি বলি রিয়াক্ট, রিয়াক্ট জেএস, এটা একটা টেকনোলজি। এইরকম ওয়ার্ডপ্রেস আছে, এইরকম হচ্ছে আপনার আহ লারাভেল আছে, এরকম আরো অনেকগুলো টেকনোলজি আছে। এরা কি করে, এরা নিজস্ব, মনে করেন যে লারাভেল, ওয়ার্ডপ্রেস, এরা কি করতেছে, এরা পিএইচপি যে কোড গুলো করতেছে সেই কোড গুলোরই কিন্তু ফাইনাল আউটপুট একটা এইচটিএমএল, যেটা আসলে ব্রাউজার আপনাকে শো করতেছে। তো একই তরিকায় কিন্তু সবাই কাজ করতেছে, রিয়াক্ট জেএসও একই কাজ করে, আপনার এসপি.NET এরাও একই কাজ করে। আমরা যে কোডগুলো লিখবো সেই কোডগুলো আসলে ফাইনালি একটা এইচটিএমএল ফরম্যাট তৈরি হয়, ডকুমেন্ট তৈরি হয়, সেই ডকুমেন্টে আসলে ব্রাউজারে প্রিভিউ হয়। তো এখন এই এসপি.NET অ্যাপ্লিকেশন মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে সাজানোর জন্য, তার মানে আপনাকে চোখ বন্ধ করে জানতেই হচ্ছে এইচটিএমএল সিএসএস কি, প্লাস এখন কি কি বিষয়। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি এসপি.NET এর সাথে মানে হচ্ছে যে মাইক্রোসফটের এই .NET টেকনোলজি থাকবে, সুতরাং আপনাকে সি শার্প জানতে হবে অবশ্যই। তো তিনটা গেল। এখন বিষয়টা হচ্ছে আপনার পেজ, আপনার ইউআই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে ডাইনামিক করতে হবে, এবং ডাইনামিক কনসেপ্টটা যখনই আসবে তখনই সেখানে কিছু ক্লায়েন্ট সাইড লাইব্রেরি দরকার হয়। এই ক্লায়েন্ট সাইড লাইব্রেরির মধ্যে একটা হচ্ছে jQuery, একটা হচ্ছে রিয়াক্ট জেএস, অথবা একটা হচ্ছে অ্যাঙ্গুলার জেএস।
তো এগুলো হচ্ছে এইভাবেই কানেক্টেড, ঠিক আছে, একটার সাথে আর একটা এইভাবে কানেক্টেড। তো আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, তাহলে আমাদের ফার্স্টে এইভাবে চিন্তা করতে হবে যে আপনি এইচটিএমএল সিএসএস তো জেনেই গেছেন বা জানতে হবে, আর সাথে যেই টেকে কাজ করবেন সেই টেকের বেসমেন্টটা জানতে হবে। রিয়াক্ট হলে রিয়াক্ট জানতে হবে, এসপি ডট নেট হলে এসপি সি শার্প জানতে হবে। তারপরে আসি, তারপরে যেটা দরকার আমার ডাইনামিক করতে যে যে ফিচার লাগে। সিএসএস এর ডাইনামিক ফিচারের মধ্যে এখন বেশ কয়েকটা লাইব্রেরি আছে, তার মধ্যে অন্যতম বুটস্ট্র্যাপ নাম আপনারা শুনেছেন। সেই রকম আপনার জেএস লাইব্রেরির মধ্যে কিন্তু এই অ্যাঙ্গুলার যে কোয়েরি এগুলো আছে। সুতরাং এগুলো সবগুলো কানেক্টেড, আপনার স্বার্থে এগুলো দরকার। ঠিক আছে, এখন এই জন্য আর কি হয়তোবা তারা যখন খুব ফাস্টার একটার পর একটা ক্লাস ডান করতেছে, তো ওই সময় আপনাদের কাছ থেকে এই রিকোয়ারমেন্ট গুলো জানতে চেয়েছে যে এটা কেন শিখেন নাই। ঠিক আছে, আমার মনে হয় এটা। তো ঠিক আছে, এগুলো আপনারা আমাদের কোর্স কারিকুলাম দেখতে পাবেন এবং সেখানে দেখবেন যে এগুলো সবই আমাদের 4 মাসের যে কোর্সটা আছে সেই কোর্সটাতে কিভাবে কারিকুলামটা আমরা সাজিয়েছি সেটা দেখলে হয়তোবা একটু বুঝতে সুবিধা হবে যে আসলে আমরা কিভাবে আপনাদেরকে নিয়ে আগাতে চাচ্ছি যদি আমাদের সাথে থাকেন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চিন তো থাকলে তা বলতে পারেন। ওকে, প্রান্ত সাহা ভাই বলেন। ক্লাস শিডিউলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হতে পারে? কারেন্টলি রানিং যেটা আছে সেটা 9টা থেকে 10:30 পর্যন্ত, শুক্র আপনারা এবং কি শনিবার। আপনাদের এখানে কি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ফোকাসও থাকবে ওয়েবের পাশাপাশি? ডেস্কটপ অ্যাপ্লিকেশন ফোকাস থাকবে না, বা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের উপর সেশন থাকবে। ঠিক আছে, আপনারা দেখা যাবে যে প্রথম আহ, উম, আহ, 6টার মতো ক্লাস থাকবে, সেই 6টা ক্লাসের মধ্যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে কথা হবে, এবং ওই ডেস্কটপ অ্যাপ্লিকেশনের উপর আপনাদের কিছু মানে কাজ করতেও দেওয়া হবে। কিভাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন কাজ করে এটার উপরে ক্লাস হবে, এবং সেটার উপরে আপনাদের হয়তোবা কোনো অ্যাসাইনমেন্টও দেওয়া থাকবে। ওই একটা থেকে আপনারা ধারণা পেয়ে যাবেন যে আপনার আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন কিভাবে রান করে, কিভাবে ডেভেলপ করতে হবে। এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন বুঝতেই তো পারছেন যে মাইক্রোসফটের ডেস্কটপ অ্যাপ্লিকেশন পুরো একটা ভিউ অনলি ডেভেলপমেন্ট। তো আপনি ভিউ অনলি ডেভেলপমেন্ট বলতে আমি বোঝাচ্ছি কন্ট্রোল গুলো ভিউ মোডে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন, দেন সেগুলোতে ইভেন্ট দিতে পারবেন। তো সুতরাং আমাদের টার্গেট যেহেতু আসলে ওয়েব অ্যাপ্লিকেশন, বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে অবশ্যই শুরু হবে হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন ফার্স্ট, দেন হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাছাড়া আপনি আসলে তিনটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন না, এই জন্য আসলে তিনটা জানা দরকার। তিনটা কখন কোন কাজে ইউজ হচ্ছে, কোন কোন রিকোয়ারমেন্ট বেস করে আপনি আসলে ডেভেলপমেন্ট টেকটা চুজ করবেন, এই জন্য আসলে এই তিনটা বিষয় জানা থাকবে। ধন্যবাদ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন এসপি ডট নেট অ্যান্ড এসপি কোর। আচ্ছা, এসপি ডট নেট আর এসপি কোর, তো আসলে এসপি কোর না, এসপি ডট নেট কোর। ঠিক আছে, এসপি ডট নেট এটা আসলে কোরের সময় কখনোই আলাদা হয়ে যায় না। সংক্ষিপ্ত ভাবে যদি বলি যে ডট নেট অ্যাপ্লিকেশন মানে ওয়েব অ্যাপ্লিকেশন একটা, আর এটা হচ্ছে কোর অ্যাপ্লিকেশন। তো এখন বিষয়টা হচ্ছে যে এসপি ডট নেট এর বেসমেন্টটা হচ্ছে মানে যেটা নর্মাল ওয়েব অ্যাপ্লিকেশন, সেটার দুইটা ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে শুধু ওয়েব অ্যাপ্লিকেশন যেটা এসপিএক্স বলা হয়, মানে মাইক্রোসফটের ভাষায় বলি এসপি ডট নেট ওয়েব অ্যাপ্লিকেশন। দেন আসি হচ্ছে আপডেটেড যে ভার্সন, সেটা হচ্ছে এসপি ডট নেট এমভিসি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যেটা মডেল ভিউ কন্ট্রোলার। হ্যাঁ, এটা হচ্ছে এমভিসি অ্যাপ্লিকেশন। তো এমভিসি অ্যাপ্লিকেশন আসার পরে ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আগেরটা বললাম, এটা এখন বলতে গেলে এটাতে আর ডেভেলপমেন্ট হয় না বলতে গেলে। আর হচ্ছে এখন সম্পূর্ণ ডেভেলপমেন্ট এমভিসি অ্যাপ্লিকেশনে হচ্ছে। আর থার্ড যেটা আসছে সেটা হচ্ছে কোর অ্যাপ্লিকেশন। এখন আহ, এই এমভিসি অ্যাপ্লিকেশন এবং কোর অ্যাপ্লিকেশন এটাও এখন মার্জ হয়ে গেছে। গত 2 বছর আগেও এই বিষয়টা আলাদা ছিল, মানে যারা এমভিসি অ্যাপ্লিকেশনের কাজ করেছেন আর কোর অ্যাপ্লিকেশনের কাজ করেছেন তাদেরকে দুইটা আলাদা আলাদা প্রজেক্টে কাজ করতে হয়েছে। আর এখন আপনি একই সাথে একই প্রজেক্টের মধ্যে যদি কোর প্রজেক্ট হয়, সেখানে আপনি মডেল ভিউ কন্ট্রোলারের ফিচার পাবেন, সাথে কোরেরও ফিচার পাবেন।
সুতরাং আপনি এখানে দুই বিষয়টাই একসাথে অ্যাপ্লাই করতে পারতেছেন। পার্থক্য আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে যেটা আপনার শুধুমাত্র এমভিসি অ্যাপ্লিকেশন, সেটাকে সেটা বেসমেন্টে হয় হচ্ছে ফ্রেমওয়ার্কের উপরে। আপনারা মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন তাদের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে। লেটেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে 4.8.1। এই ফ্রেমওয়ার্কটা ওদের এখন লেটেস্ট ফ্রেমওয়ার্ক রানিং। তো এই ফ্রেমওয়ার্কের উপরে ওদের এই প্রজেক্টটা মানে রান করে এখন। আর কোরের যে প্রজেক্ট, এটার কনসেপ্টটা মাইক্রোসফট আসছে এরকম এসডিকে ভার্সন হিসেবে আসছে, হ্যাঁ। তো এসডিকে ভার্সনের মধ্যে এখন কারেন্টলি রানিং হচ্ছে 8.0, ঠিক আছে। এসডিকে ভার্সন 8.0, এটা হচ্ছে কোরের লেটেস্ট ভার্সন। তো লেটেস্ট ভার্সনের মধ্যে 8.0 আর তার আগের হচ্ছে 6.0, এই দুটাই অনেকটা সিমিলার। আর তার আগে যেগুলো আছে 5 এবং লেস দেন 5, এগুলো এইচডি এর যে ডেভেলপমেন্ট সেক্টর গুলো, এটা অনেক ডিফারেন্স আছে। তো আপনারা কাজ করবেন হচ্ছে 6 অথবা 8-এ। আমার সাজেশন হচ্ছে 8-এ কাজ করা, যেহেতু এটাই লেটেস্ট। এটাইতে কাজ করবেন, নিজেরা প্র্যাকটিসও করতে পারেন, অথবা আমাদের সাথে থাকলে অবশ্যই দেখবেন যে আমরা আপনাদের সাথে ডটনেট এই করে 8.0-তে কাজ করতেছি। আচ্ছা, ডিড ইউ, একজন কোশ্চেন করেছেন, ডিড ইউ ইউজ ক্রিস্টাল রিপোর্ট? হ্যাঁ, অবশ্যই আমরা রিপোর্টিং প্রজেক্ট করলাম, সার্ভারে রান করলাম, তারপরে যখন প্রজেক্টটা হ্যান্ড ওভার হয় তখন অবশ্যই সেই প্রজেক্টের রিপোর্টিং থাকে। সেই রিপোর্টিংটা আইদার হয় ক্রিস্টাল রিপোর্টে আমরা করে দিই, অথবা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোসফটের একটা টুলস আছে, সেটার নাম আরডিএলসি, ঠিক আছে। সেই টুলস এর মাধ্যমে আমরা রিপোর্ট করে দিতে পারি। তো ক্রিস্টাল রিপোর্ট অবশ্যই আমরা দেখাবো। আচ্ছা, ASP.NET এমভিসি থেকে ASP.NET কোর স্টার্ট করবেন, কোর্স শিখলে ASP.NET এমভিসি প্রজেক্ট কাজ করতে পারবে। আর হ্যাঁ, আপনি যদি কোর শিখেন, ASP.NET এমভিসি তে কাজ করাটা, ASP.NET কোর হচ্ছে লেটেস্ট, ASP.NET এমভিসিটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ভার্সনের লেটেস্ট। তো আপনি যদি শুধু কোরে কাজ করেন, কোরের প্রজেক্ট স্ট্রাকচার, তারপর হচ্ছে বিল্ডিং যে স্ট্রাকচার, মানে প্রজেক্ট বিল্ডিং, পাবলিশিং, এই বিষয়গুলো হচ্ছে এমভিসি ফ্রেমওয়ার্কের থেকে আলাদা। এমভিসি ফ্রেমওয়ার্কের কিছু সুবিধা আছে পাবলিশিং এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা কোরের মধ্যে নাই, বাট কোরের আবার কিছু সুবিধা আছে যেটা এমভিসির মধ্যে নাই। দুইটা একটু আলাদা আলাদা, ঠিক আছে। তো আপনি যদি শুধু কোর্স শেখেন, তো বিষয়টা হচ্ছে যে আপনি এমভিসির ওই মজাটা পাবেন না। আবার এমভিসি তে যদি শেখেন, কোরের এই মজাটা পাবেন না। কোরের ফোকাসটা হচ্ছে আসলে এমভিসি কে না, কোরের ফোকাসটা হচ্ছে এপিআই কে, ঠিক আছে। এপিআই মানে মাইক্রো সার্ভিস বলা হচ্ছে। তো এই এপিআইটা হচ্ছে কোরের ফোকাস, কোর প্রজেক্টের ফোকাস। আর এমভিসি অ্যাপ্লিকেশনের ফোকাস হচ্ছে এমভিসি কে নিয়ে, ঠিক আছে, যে ওখানে আপনার ইউআই কিভাবে অ্যারেঞ্জ করবেন, কিভাবে ইউআই গুলো ডেভেলপ করবেন। তো এই দুটো আসলে দুই বিষয়। এই জন্য আমরা আমাদের কোর্স কারিকুলামে কিন্তু এই দুই বিষয়ের উপরেই ডেভেলপমেন্ট রাখা আছে এবং প্রজেক্টও রাখা আছে। স্যার রেজার পেজ নিয়ে কাজ করবেন কিনা, আর রেজার পেজটা কি জন্য ইউজ করে একটু বললে ভালো হতো। রেজার হচ্ছে একটা ইঞ্জিন, হ্যাঁ, একটা ইঞ্জিন। সেই ইঞ্জিন আসলে কাজটা আসলে কি, খুবই সিম্পলি ভাষা যদি বলি, সিশার্প কোড হচ্ছে সার্ভার সাইড কোড। মানে হচ্ছে আপনি যখন এসপি.NET অ্যাপ্লিকেশনে কাজ করবেন, তখন আপনার সি শার্পে যে কোড গুলো লিখতেছেন, এগুলো সবকিছুই কিন্তু এক্সিকিউট হয় সার্ভার সাইডে। মানে আপনি যেখানে হোস্ট করতেছেন আপনার প্রজেক্টটা, সেই প্রজেক্টটাতে অবশ্যই আর একটু অ্যাড করে রাখি যে আইআইএস, এটা হচ্ছে মাইক্রোসফটের প্রজেক্টের হোস্টিং হচ্ছে অ্যাপ্লিকেশন। এই আইএস এর আন্ডারে করতে হচ্ছে। আইএস এর আন্ডারে যখন আপনি হোস্ট করতেছেন, তখন যেটা হয়, এখানে দেখবেন যে সিএস নামে যে ফাইলগুলো থাকে, সেই ফাইলগুলো বিল্ড দিলে ডিএলএল ফাইল তৈরি হয়, যেটা ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি আরেকটা নাম। এই ডিএলএল ফাইল তৈরি হয়, তার মানে হচ্ছে আপনার সিএস যত কোড আছে সেই কোড গুলো আসলে সার্ভার সাইটে এক্সিকিউট হয়। তো রেজর ভিউ ইঞ্জিনের এই এই ও এখানে যেটা আসলে এই টেকটা আসলে যেটা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে আপনি এইচটিএমএল ভিউ পেজ থেকে সরাসরি এই সার্ভার সাইড কোডকে ঠিক জাভাস্ক্রিপ্টের মতো, ক্লায়েন্ট সাইডের মতো অ্যাক্সেস করবেন। এই সি শার্প কোড গুলোকে আপনি কাজ করবেন। এই ক্ষেত্রে আপনার বিল বিল দরকার হয় না।
আহ, আর যখন আপনি কাজ করবেন সিসাপ প্রজেক্টে, তখন কিন্তু আপনার যত প্রকার সিসাপ কোড লিখবেন, সার্ভার সাইড কোড, প্রত্যেকটা কোডের পরে যদি আপনি এর রিফ্লেক্টটা দেখতে চান যে আমি কি করলাম, এটা দেখতে হলে আপনাকে প্রজেক্টটা বিল দিতে হয়। তো যখন আপনি রেজর ভিউ ইঞ্জিনে কাজ করবেন, এই রেজর ভিউ ইঞ্জিনের কাজই হচ্ছে আপনার এই ব্রিজটা তৈরি করা, সেটা হচ্ছে সিসাপ কোডকে ফ্রন্টে এসে কাজ করা। তো সিসাপ কোড নিয়ে যখন আপনি ফ্রন্টে কাজ করবেন, ইউআই তে কাজ করবেন, তখন ওখানে কোনো বিল্ড দরকার নেই। ঠিক আছে, ওখানে উইদাউট বিল্ড আপনার ওই সিসাপ কোডটা এক্সিকিউট হয়ে যাবে। এটা গেল একটা বেস্ট ফিচার। আর বাকি যে ফিচার গুলো হচ্ছে, আপনি রেজর এই ইঞ্জিনের মাধ্যমে এইচটিএমএল যে ভিউ পেজটা আছে, ইউআইটা আছে, সেখানে আপনি যত প্রকার ইফেলস কন্ডিশন এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ইফেলস কন্ডিশন কিরকম, যে দেখা যাচ্ছে আপনার একটা লিস্ট আসছে ব্যাকএন্ড থেকে, সেই লিস্টে আসলে ফ্রন্টে আহ ঠিক প্রোডাক্টের মতো করে ভাবেন যে আপনার প্রোডাক্ট লিস্ট আছে, এই প্রোডাক্ট লিস্ট ফ্রন্টে আসবে। এখন এই প্রোডাক্টের মধ্যে হয়তোবা কিছু কিছু প্রোডাক্ট আপনি দেখাতে চাচ্ছেন, কিছু কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন না। এগুলোই হচ্ছে রেজরের মাধ্যমে আপনি ইফেলস এর মাধ্যমে ব্যবহার করে, বা যে কোনো সিসাপ কোড যেমন হোয়াইল লুপ, তারপরে হচ্ছে ফর ইচ লুপ, এসবের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনি কোন পার্টটা স্ট্রিমের আকারে দেখাবেন, কোনগুলো দেখাতে পারবেন না। এগুলো আরো সুন্দর সুন্দর ফিচার আছে। মানে এক কথায় আপনার এইচটিএমএল ট্যাগকে আপনি কন্ট্রোল করতে পারবেন রেজর ভিউ ইঞ্জিনের মাধ্যমে। আচ্ছা, ওয়েব অ্যাসেম্বলি রিলেটেড কিছু থাকবে কিনা? ওয়েব অ্যাসেম্বলি রিলেটেড বলতে কি বোঝাচ্ছেন, এটা একটু আমার জানা দরকার, প্রান্ত সাহা ভাই। আর একটা কোশ্চেন আছে যে এই প্রজেক্টের মাধ্যমে উই আর গোয়িং টু বিল্ড ইন দিস কোর্স, আর উই গোয়িং টু লার্ন বিল্ডিং ডাইনামিক প্রজেক্ট। প্রজেক্ট বলতেই আসলে ডাইনামিক প্রজেক্টই হবে, কখনোই এটা স্ট্যাটিক কোনো ডাটা প্রজেক্ট হবে না। ঠিক আছে, আপনারা আপনাদেরকে হয়তোবা বিগিনার লেভেলে কিছু স্ট্যাটিক কাজ করে দেখাবো, বাট স্ট্যাটিক গুলো অবশ্যই ডাইনামিক ডাটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এবং প্রজেক্ট অলওয়েজ সেগুলো ডাইনামিক। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছেন যে ফর ওয়েব অ্যাপ্লিকেশন উই হ্যাভ সো মেনি ডিফারেন্ট অপশনস লাইক ওয়েব এপিআই, এমভিসি, রেজর পেজেস, ব্লেজার সার্ভার, ব্লেজার ওয়েব অ্যাসেম্বলি, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দেম? আচ্ছা, রেজর রেজর অ্যান্ড ব্লেজার এই দুটাই হচ্ছে দুইটা মাইক্রোসফটের দুইটা ইঞ্জিন। ঠিক আছে, রেজরের সিনট্যাক্স একরকম, ব্লেজারের সিনট্যাক্স আরেক রকম। দুইটারই কাজ সিমিলার। তারা ফ্রন্ট এন্ডে আপনার বিভিন্ন ফিচার নিয়ে কাজ করে, এবং একই সাথে তারা সি শার্প কোডকে ফ্রন্ট এন্ডে ইউজ করে। এই দুটার মধ্যে কাজ সেম, বাট সিনট্যাক্স এর ডিফারেন্ট। আরো কিছু ব্লেজার আরো কিছু নিয়ে আসছে। রেজরে আপনার কোডিংটা একটু কম বেশি লেগে যায়, আর ব্লেজারে সেই কোডিং গুলো আরো সিনট্যাক্স এর মাধ্যমে আরো কম করা হয়েছে। ঠিক আছে। আর যেটা বলতেছেন যে ওয়েব এপিআই এখন কনসেপ্টটা নাই হয়ে গেছে। এখন পুরা কনসেপ্টটা শুধু এপিআই। ঠিক আছে। এখন আপনার কন্ট্রোলার, মানে আপনি যখন এমভিসি প্রজেক্টে কাজ করবেন অথবা কোরে কাজ করবেন, আপনার এক একটা কন্ট্রোলারই হচ্ছে এক একটা এপিআই। সুতরাং আমাদের ওয়েব এপিআই কনসেপ্টটা নেই। ওয়েব এপিআই কনসেপ্টের মধ্যে চারটা পার্ট ছিল, সেটা হচ্ছে গেট, পোস্ট, পুট এন্ড ডিলিট। তো এই চারটা পার্ট এখন আর নাই বললেই চলে। এখন আপনি এই গেট, পুট, পোস্ট এগুলো আপনি নিজেই ডিক্লেয়ার করে এক একটা কন্ট্রোলার ইভেন্টকে আপনি এপিআই হিসেবে বানাতে পারতেছেন। ঠিক আছে। আর আমাদের সাথে যখন থাকবেন, এখন পর্যন্ত আমাদের কোর্স কারিকুলামে আহ যেটা আছে সেটা হচ্ছে রেজর ইঞ্জিনের মাধ্যমে কিভাবে আপনার কাজগুলো করতেছেন সেটা আছে। আচ্ছা, আপনি এখন আরেকজন বলেছেন, তানভীর মাহতাব ভাই, যে আপনি আসলে কিভাবে ডিসিশন নেবেন যে এ কোনটা আসলে কিভাবে করবেন। প্রথম কথা হচ্ছে রেজর ভিউ অ্যান্ড এমভিসি যেটা বলেছেন, আসলে এই দুটো একই প্রজেক্টের একটা অংশ। সুতরাং এইখানে ডিসিশন নেওয়ার কিছু নাই, বা ডিসিশন নেওয়ার পার্টটা হচ্ছে যে আপনি কোন মুডে কাজ করবেন, যে আপনি আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ করবেন, না হচ্ছে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনার কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে। এখন আপনার কাস্টমার যদি সিঙ্গেল পার্সন হয়, যে তার একটা দোকান আছে এবং সেই দোকানে আপনার অ্যাপ্লিকেশনটা চলবে, তাহলে আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন প্রিফার করতে পারেন। কিন্তু আপনার কাস্টমার সংখ্যা যখনই মোর দেন
10 বা একজনের বেশিও যদি হয় এবং তারা রিমোটলি যদি থাকে, তাহলে অবশ্যই আপনার ওয়েব অ্যাপ্লিকেশন প্রিফার করা বেটার। দেন হচ্ছে আপনি অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করলে আপনি এমভিসি প্রজেক্টে কাজ করবেন। এমভিসি আমি বলেছি যে এমভিসি টার্মটা কোর এবং এমভিসি ফ্রেমওয়ার্ক দুইখানেই এক্সিস্ট করতেছে, সুতরাং আপনাকে অবশ্যই এমভিসি মোডে থাকতে হবে। থার্ড যে বিষয় সেটা হচ্ছে, আপনার যদি দেখেন যে আপনার এখানে থার্ড পার্টি মানে হচ্ছে যে পাবলিক এক্সপোজ বিষয়গুলো অনেক আছে, যে আপনার প্রজেক্টটা অনেক পাবলিকলি এক্সপোজ হবে। পাবলিকলি এক্সপোজ বলতে বোঝাচ্ছি আমাদের প্রজেক্ট দুই ধরনের হয়। একটা হচ্ছে ইন্টারনেট টাইপের, যেটা হচ্ছে শুধু লোকাল ইউজাররা ইউজ করবে, আর একটা প্রজেক্ট হচ্ছে পাবলিক প্রজেক্ট, মানে হচ্ছে যে যেটা ইন্টারনেটে থাকবে। তো আমরা অফিস এনভায়রনমেন্টে যখন কাজ করি তখন ওইটা আসলে আমাদের ইন্টারনেট প্রজেক্ট, ঠিক আছে, এখানে লোকাল ইউজাররাই কাজ করে। আর যখনই আমাদের প্রজেক্টটা যখন বাইরে চলে যায়, অফিসের বাইরে, যেমন হচ্ছে যে আমাদের, সাপোজ আমি ফাইন্যান্স ইনস্টিটিউটে আছি, আমাদের অনেক কাস্টমার, যে এই কাস্টমার হচ্ছে আমার আসলে বাইরের একটা মানে পাবলিক প্রপার্টিস। সুতরাং ওনারা যখন আমাদের কোনো অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করবে, তার মানে ওটা একটা পাবলিক এক্সপোজ হয়ে যাচ্ছে, সুতরাং এইগুলো কোরে করা বেস্ট, কোর এপিআই করা বেস্ট। তো এইভাবে আসলে ডিসিশন নিতে হবে যে আপনার রিকোয়ারমেন্ট গুলো আসলে কি। আচ্ছা, বেসিক সিএস এবং ডেস এর ব্যাপারে কি কিছু থাকছে? বেসিক বেসিক সিএস বলতে যে সি শার্প বুঝতেছি, কিন্তু ডিএস এ মানে কি বুঝছি বুঝলাম না, একটু ক্লিয়ার করতে হবে আমাকে। টাটা স্ট্রাকচার অ্যালগরিদম। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। আচ্ছা, আমরা তো কোনো অ্যালগোরিদম আসলে দেখতেছি না, ঠিক আছে। এখানে অ্যালগোরিদমটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, মানে হচ্ছে যে আপনি, সাপোজ আমরা দেখবেন আমাদের কোর্স কারিকুলামে 3টা প্রজেক্ট আছে স্যাম্পল হিসেবে। তো 3টা প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে ইনভেন্টরি। এখন ইনভেন্টরিতে যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনাকে প্রথমে নিজের মতো করে তৈরি করতে হবে, ফ্লোচার্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো ফ্লোচার্ট তৈরি করা, এটা হচ্ছে আপনার কাজ। আর অ্যালগোরিদম যেটা বলতেছেন, যে আপনারা যখন ডাটা নিয়ে কাজ করতেছেন, সেই ডাটা গুলোতে আসলে যে অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই হবে, এই অ্যালগোরিদম গুলো অলরেডি তৈরি হয়ে আছে, এখানে আসলে নতুন করে অ্যালগোরিদম তৈরি করার কিছু নাই। নতুন করে যদি অ্যালগোরিদম তৈরি করতে হয়, তখন দেখা যাবে যে আপনারা বিগ বিগ প্রজেক্টে যখন থাকবেন, তখন আপনারা ডাটা নিয়ে যখন কাজ করবেন, তখন ওইখানে আপনাকে অ্যালগোরিদম নিয়ে ভাবতে হবে। সুতরাং আমাদের এই প্রজেক্ট গুলোতে মানে এই কোর্স গুলোতে এই ধরনের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে কোনো বিষয় নাই, ঠিক আছে। শুধুমাত্র আপনার যেটা থাকবে, আমরা যদিও বলি যেটা ডট নেট মানে ওয়েব অ্যাপ্লিকেশনের একটা কোর্স, আসলে এটার সাথে কানেক্টেড হচ্ছে এইচটিএমএল সিএসএস, সাথে হচ্ছে সি শার্প, তারপরে হচ্ছে প্যারালালি থাকবে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, সাথে এসকিউএল ম্যানেজমেন্ট এন্ড রিপোর্টিং সিস্টেম, ঠিক আছে। সামারি হচ্ছে এটা। কোর্সের পরে জব প্লেসমেন্টের সুযোগ হচ্ছে আপনাদের পারফরমেন্সের উপর থেকেও, এটা হচ্ছে ওস্তাদ আপনাদেরকে বিষয়টাতে ডিটেলস ডে বাই ডে আলোচনা তাদের সাথে, বা তারা আপনাদেরকে প্রোভাইড করবে বিভিন্ন বিষয়, যে তারা আপনাদের পারফরমেন্স বা আপনাদের স্কিলস এর উপরে তারা কিভাবে জব প্লেসমেন্টে হেল্প করবে, ঠিক আছে। এটা ওস্তাদ থেকে আপনাদের সাথে কথা বলে নেবে। তবে আরেকটা বিষয়, যে আমরা যখন মনে করেন যে স্টুডেন্টদের সাথে থাকি, বা আমরা যখন উম, আমাদের আন্ডারে যখন বেশ কিছু আহ, ধরে নিচ্ছি যে আপনারা যারা আছেন, তো আমাদেরও কিন্তু চোখ থাকে যে এতজনের মধ্যে আসলে এক্সপার্ট কে হয়ে উঠছে বা কার বেশি ডেডিকেশন। তো আমাদের কাছে কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে অনেক রিকোয়ারমেন্ট আসে যে এমপ্লয়ি দরকার বা জবের জন্য কেউ আছে কিনা। কারণ হচ্ছে ম্যাক্সিমামই জব পোস্ট গুলো বিডি জবস বা অন্যান্য জব প্লেসমেন্ট সাইটে হয়, কিন্তু এই জায়গাগুলো থেকে যত অ্যাপ্লিকেশন ড্রপ হয়, দেখা যায় যে একটা জব পোস্টের আন্ডারে আপনার অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে 300-400টা অ্যাপ্লিকেশন। এই 300-400টা অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে বেস্ট ওয়ানকে বাছাই করাটা অনেক টাফ হয়ে যায়। এই জন্যই ফাইন্যান্স ইনস্টিটিউট বা ব্যাংকিং ইনস্টিটিউট বা অন্যান্য সফটওয়্যার কোম্পানিগুলো যেটা প্রিফার করে, তারা প্রিফার করা হচ্ছে ইন্টারনাল রেফার থেকে, যে কেউ আছে কিনা তোমার মতো বা তোমার পরিচিত কেউ আছে কিনা, এইভাবে
তারা ইন্টারনাল রেফার কোনো সিভি চায় আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের এই বিষয়গুলো হেল্পফুল হবে। আমাদের উস্তাদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক বড় বড় ভাইয়ারা আছে, তারা বিভিন্ন জায়গায় বড় বড় প্লেসমেন্টে আছে, জবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে সাপোজ আমি যদি 3-4 জনকে মনে করি যে তারা বেস্ট, তো হয়তোবা আমার মাধ্যমে হোক অথবা তাদের মাধ্যমে হোক এই বিষয়গুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে, যে এইরকম লোক লাগবে, তখন হয়তোবা সিভি গুলো ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এইটা একটা পজিটিভ পয়েন্ট। আহ পিএইচপি মোটামুটি জানি, তাহলে এই কোর্সটা আমার জন্য কিনা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি একটার পর একটা জানলেন মানে আসলে 2 নৌকা 3 নৌকায় পা দিলেন, বিষয়টা এমন না। পড়াশোনার বিষয়ে আসলে নৌকার কোনো ইফেক্ট নাই। অনেকে কিন্তু এই বিষয়গুলো বলে রাখে যে একসাথে এতগুলো সরি একসাথে এতগুলো ল্যাঙ্গুয়েজ জানা দরকারটা কি। ঠিক আছে, যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া ভালো। আমি এটার সাথে মোটেও এগ্রি করি না। কারণ হচ্ছে যে আপনার যদি সময় থাকে, সুযোগ থাকে এবং স্কিলস থাকে, তাহলে আপনি একের পর এক ল্যাঙ্গুয়েজ শিখবেন। এতে আপনার জন্য সুবিধাটা কি, আপনার যে আপনার কাছে যে রিকোয়ারমেন্ট গুলো আসবে সেই রিকোয়ারমেন্ট গুলো বেস করে আপনি কিন্তু ইমিডিয়েট ডিসিশন নিতে পারবেন যে আপনার এই মুহূর্তে ওই প্রজেক্টটা কোন ল্যাঙ্গুয়েজে করা উচিত। ঠিক আছে, এটা আপনার জন্য বেস্ট হবে। তো এই জন্য আপনাদের যখন যে এনভায়রনমেন্টে যেটাতে সুবিধা হবে, আপনারা চান্স পাইলে সেই ল্যাঙ্গুয়েজটা কোর্সের মাধ্যমে হোক অথবা নিজেরাই হোক আপনারা সেটা শিখবেন। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আমি যদি এখন বলি যে আপনার কাছ থেকে আমি চাচ্ছি যে পোর্টফোলিও টাইপের একটা ওয়েবসাইট অথবা চাচ্ছি একটা ই কমার্স ওয়েবসাইট, আপনি কিন্তু ইজিলি যদি পিএইচপি জানেন এবং ওয়ার্ডপ্রেস জানেন আপনি কিন্তু ইজিলি আমাকে করে দিতে পারতেছেন। আপনি লারাভেল জানলেও হয়তো আমাকে করে দিতে পারতেছেন। কারণ এইটা হচ্ছে আমাকে মানে কাস্টমারকে দেওয়ার মতো একটা তাড়াতাড়ি করার মতো একটা প্রজেক্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি এমন একটা বিষয় নিয়ে মানে আপনার কাছে এমন একটা রিকোয়ারমেন্ট আসলো যেটা অনেক বড় সড়ো একটা প্রজেক্ট, একটা ইআরপি আসলো। ঠিক আছে, একটা ধরে নিলাম যে গার্মেন্টস সেক্টরে একটা ইআরপি আসলো, এটা কিন্তু একটা হিউজ প্রজেক্ট। তো এই হিউজ প্রজেক্টটা আপনাকে অবশ্যই কিভাবে করতে হবে, তখন আপনাকে আমি আমি বলবো তখন আপনাকে ডট নেটে আসতে হবে। ডট নেটে কেন আসবেন, কারণ হচ্ছে এই বড় বড় প্রজেক্ট, বড় বড় রিপোর্টিং এগুলো ডট নেটের সাথে এখন পর্যন্ত যদি ওয়েব অ্যাপ্লিকেশনে থাকতে চান তাহলে ডট নেটই বেস্ট। ঠিক আছে, এই একটা বিষয়। আর হচ্ছে আহ আরেকটা কি প্রশ্ন করেছেন, আর স্কিলস এর বিষয় যেটা বললাম যে যত স্কিল জানবেন সেটা আপনার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই সিনটেক্সটা ডিফারেন্ট, লজিকটা কিন্তু অলওয়েজ সেম থাকে। সুতরাং আপনার সিনটেক্সটা জানলেই কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি জেনে যাচ্ছেন এবং সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। সুতরাং একটা জানলে আরেকটা ভুলে যাবেন এরকম কোনো বিষয় নাই, আর এটা আপনার জন্য ক্ষতিও হবে না। হোয়াট সর্ট অফ প্রজেক্ট উইল বি এবল টু বিল্ড এট দ্য এন্ড অফ দিস কোর্স কেন। আচ্ছা, আমরা আমাদের কোর্স কারিকুলামে 3টা প্রজেক্ট রাখা হয়েছে। একটা হচ্ছে ইনভেন্টরি, একটা সেকেন্ড হচ্ছে ই কমার্স, আর থার্ড হচ্ছে আম, এটা কোশ্চেনিং সিস্টেম, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এই টাইপের একটা প্রজেক্ট রাখা হয়েছে। আচ্ছা, ডট নেট কোর ফাস্টার দেন নোড জেএস। ফাস্টার ডিপেন্ড করে, যে কোনো অ্যাপ্লিকেশনের ফাস্টার বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে ডেভেলপারের উপরে। ডেভেলপার যদি যত্রতত্র কোড করে তাহলে সেই কোডটা যেই সিনট্যাক্সে বা যেই ল্যাঙ্গুয়েজে করা হোক না কেন সেটা কিন্তু স্লো হয়ে যাবে। আপনি যদি প্রপার মেকানিজম গুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে স্টাইলে কোড করেন না কেন সেটা আপনার জন্য ফাস্টার হবে। এটা কম্পেয়ারিং এর কোনো ইস্যু নাই। বরঞ্চ আমি বলবো যে আপনাকে শুধু ফাস্টার করলে হবে না, আপনাকে সাথে সাথে মেইনটেনেন্সের দিকেও নজর রাখতে হবে। যে আপনি অন্যান্য যে টেক গুলো আছে সেই টেক গুলোর চাইতে আপনি ডট নেটের টেকে মানে আইএসএ আপনি প্রজেক্ট গুলো কতটা সার্ভার সাইডে ম্যানেজ করতে পারবেন সেই বিষয়টা আপনাকে নজরে রাখতে হবে। ঠিক আছে, নট অনলি ফাস্টার বা স্লো ইস্যু, সাথে সাথে আপনাকে মেইনটেনেন্সের দিকে নজর দিতে হবে। কোর্স কখন থেকে শুরু হবে এটা উস্তাদ থেকে বলে দিবে।
কোর্সে কি অ্যাডভান্স টপিক লাইক ল্যাম্বডা এক্সপ্রেশন কালেকশন, ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক কোর্স, সফটওয়্যার আর্কিটেকচার, ডিপেন্ডেন্সি নিয়ে ডিসকাস করা হবে কিনা? এই টার্মগুলো যে একজন প্রশ্ন করেছেন যে ল্যাম্বডা এক্সপ্রেশন কালেকশন, এন্টিটি ফ্রেমওয়ার্ক, সফটওয়্যার আর্কিটেকচার, ডিপেন্ডেন্সি ইনজেকশন এটসেট্রা, এই টপিকস গুলোর মধ্যে কিছু কিছু টপিকস আপনাদের কোর্সের মধ্যে থাকবে। আহ, কিন্তু সবগুলো টপিকস থাকবে না, কারণ হচ্ছে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে এর আগে অনেকে কোশ্চেন করেছে, আমার কারেন্ট রানিং ব্যাচেও অনেকে এটা নিয়ে ইয়ে করেছে যে দেখাবো কিনা। আসলে এন্টিটি ফ্রেমওয়ার্ক অনেক বড় একটা টার্ম, ঠিক আছে, অনেক বড় যেহেতু টার্ম, এটা নিয়ে 2-3 ক্লাসে আসলে শেষ করা যাবে না, এটা নিয়ে একটা সেশন থাকা উচিত। একইভাবে এসকিউএল ম্যানেজমেন্ট নিয়েও দেখা যায় যে আমি শুধুমাত্র যেন আপনারা ডাটা কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, কিভাবে ডাটাটাকে পুল অ্যান্ড আপনার আপডেট, এগুলো বিষয়গুলো কিভাবে কাজ করেন, এই জন্য এসকিউএল ম্যানেজমেন্ট আমি 2 সেশনে কোর্সের মধ্যে রেখেছি। বাট আমি যদি বলি এসকিউএল ম্যানেজমেন্টটা অনেক বড় একটা বিষয়, সেটাতেও যদি আপনারা এক্সপার্ট হতে চান অবশ্যই আপনাদেরকে আলাদাভাবে ওই কোর্সে থাকতে হবে, তা না হলে আপনারা এক্সপার্ট হতে পারবেন না ওই বিষয়টার উপরে। এএসপি ডট নেট এর সাথে ফ্রন্ট এন্ড হিসেবে কি শেখানো হবে? আসলে এএসপি ডট নেট ওয়েব অ্যাপ্লিকেশনে যে আপনার ইউআই গুলো থাকে, সেটাই তো আসলে ফ্রন্ট এন্ড। আমাদের একটা কনসেপ্টে ভুল আছে যে আসলে ডট নেট অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড নাই, এটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, অনেকেই কথাটা বলে, আসলে তারা না জেনে আমার মনে হয় বলে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেরই কিন্তু ফ্রন্ট এন্ড থাকে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড আছে। এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন কিভাবে ফ্রন্ট এন্ড, যেখানে ইউজার ইন্টারাকশন ঘটে সেটাই আসলে ফ্রন্ট, আপনি যেখানে হাত দিবেন সেটাই আপনার ফ্রন্ট এন্ড। তার মানে আপনি কোড লিখে যেটা আউটপুট করতেছেন এটাই কিন্তু আপনার ফ্রন্ট এন্ড। সুতরাং ফ্রন্ট এন্ড নাই এরকম কোনো ইস্যু নাই কিন্তু। সুতরাং আপনারা যখন এসপি ডট নেট কাজ করবেন, আপনারা অবশ্যই সেখানে ফ্রন্ট এন্ড হিসেবে সার্ভার সাইডের যে মেকানিজম, এক্সেসিং যে মেকানিজম, সেটা তো বললাম যে রাজর ভিউ ইঞ্জিন থাকতেছে। আর হচ্ছে ডাইনামিক করার জন্য আপনাদের সিএসএস থেকে বুটস্ট্র্যাপ থাকবে এবং জেএস থেকে জেকুইরি থাকবে, ঠিক আছে। আপনারা চাইলে সেখানে অ্যাঙ্গুলার জেএস ইউজ করতে পারেন, আপনারা চাইলে সেখানে রিয়াক্ট জেএস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে বাজারে তো টেকনোলজি অনেক, আপনি যদি মনে করেন যে নিউ টেকের পেছনে ছুটতে থাকবেন, তাহলে আজকে যে নিউ টেকটা বাড়াইছে এটা নিয়ে আপনি যদি কাজ করতে থাকেন, ঠিক 2 দিন পরে নতুন একটা নিউ টেক আসবে, তার মানে আপনি ওইটার পিছনে আবার ছুটতে হবে। সুতরাং নিউ টেকের পিছনে না ছুটে এক্সিস্টিং যে কোনো একটা টেককে বেস্ট টেক হিসেবে ধরে ওইটাকে আপনি মাস্টার হন এবং ওইটা থেকে দরকার হলে আপনি নতুন একটা টেক বানান, ঠিক আছে। এটা হচ্ছে আমার আসলে জীবন থেকে নেওয়া। এসপিটনের কোর আর এসপিটনের এমবিসির ভিতরে ডিফারেন্ট কি, এটা তো অলরেডি আমি বলেছি। কোরকে একেবারে ডিফল্ট হিসেবে ধরবেন, যেটা একটা এপিআই প্রজেক্ট, ঠিক আছে, এখানে শুধুমাত্র এপিআই নিয়ে কাজ হবে। আর এমভিসি অ্যাপ্লিকেশন যেটা, সেটাকে ধরে নেবেন যে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার এপিআইও থাকতে পারে, নাও থাকতে পারে, অবশ্যই ইউআই থাকবে অনেকগুলো, ঠিক আছে। এখানে ইউআই বেস কাজ হবে, আপনার যত প্রকার বিজনেস মেকানিজম গুলো এখানে সব থাকবে। আমার এই কোর্সে আসলে পিএইচপি বেসিকটা জানা থাকলে যে আসলে এই কোর্সটা অ্যাডভান্স করানো হবে কিনা, না আসলে বিষয়টা হচ্ছে পিএইচপি আপনার জানা থাকলে এটা তো বেস্ট। এখন পিএইচপি দিয়ে আপনি কি করেছেন, নিশ্চয়ই ওয়েব অ্যাপ্লিকেশন করেছেন। সুতরাং আপনি যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন করেছেন, তার মানে ওখানে আপনি এইচটিএমএল এবং সিএস এর সাথে আপনার অলরেডি ইন্টারাকশন ঘটে গেছে, সুতরাং আপনি তো অলরেডি অ্যাডভান্স। তো এই ধরনের যারা যারা আসলে পিএইচপি তে অলরেডি কাজ করেছেন, তাদের জন্য এখানে কঠিন কিছু না, এটা হচ্ছে অ্যাডেড স্কিলস আপনার জন্য অ্যাড হবে। সাথে আপনি তো অলরেডি অ্যাডভান্স হয়ে আছেন, যেহেতু আপনার জন্য কোর্সটা ফাস্টার হবে। অনেকে আছেন যারা এইচটিএমএল সিএসএস নিয়ে এখনো ক্লিয়ার না, তাদের জন্য হয়তো ইনিশিয়ালি ধরতে একটু সমস্যা হয়। ডটের সাথে সুইটেবল কোনটা, অ্যাঙ্গুলার অথবা রিয়াক্ট এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার জন্য? আসলে ডটনেটে আপনার কিন্তু রিয়াক্টের প্রজেক্ট আছে, আপনি ডটনেট এনভায়রনমেন্টে রিয়াক্ট দিয়ে প্রজেক্ট করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে রিয়াক্ট প্রজেক্ট আপনি এখানে করতে পারবেন, আর অ্যাঙ্গুলার হচ্ছে লাইব্রেরি, যেটা জেএস লাইব্রেরি।
এখন বিষয়টা হচ্ছে যে অ্যাঙ্গুলার জেসটা অনেকটাই ব্যাকডেটেড হয়ে গেছে এবং এটার একটু স্লো ইফেক্ট বেশি। এই জন্য অ্যাঙ্গুলারটা আসলে মার্কেটেও এখন তেমন নাই, কেউ এখন ডেভেলপাররাও এটা খুব একটা পছন্দের তালিকায় নাই। আর এখন মার্কেটে বলতে গেলে রিয়াক্ট আছে ফার্স্টে, তারপরে যদি আমি ধরি আপনার যে করি শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আছে। সুতরাং এখন বিষয়টা হচ্ছে প্রজেক্টের সাথে কি করবেন। প্রজেক্টের সাথে আপনি আপনার যেটা সুবিধা, আপনি যদি রিয়াক্ট জেনে থাকেন আপনি রিয়াক্ট লাইব্রেরি ইউজ করে কাজ করতে পারেন, অথবা রিয়াক্ট প্রজেক্ট ওপেন করতে পারেন, সমস্যা নেই। এটা ডটনেটে সাপোর্টেড। এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যারের জন্য রিয়াক্টটা খুব একটা বেস্ট আমার কাছে মনে হয় না, কারণ ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে এই জন্য। বাট আপনি যদি এক্সপার্ট হন আপনি এটা দিয়েও ম্যানেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাইএসকিউএল এখানে থাকবে না, এখানে শুধুমাত্র এসকিউএল থাকবে, এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওর সাথে। ঠিক আছে, মাইএসকিউএল হচ্ছে পিএইচপি এর ভার্সন, আমরা মাইএসকিউএল ইউজ করতেছি না। ঠিক আছে, পোস্ট গ্রিএসকিউএল ইউজ করতেছি না, শুধু আমরা ইউজ করতেছি হচ্ছে এসকিউএল। ঠিক আছে, এমএস এসকিউএল, মাইক্রোসফটের এমএস এসকিউএল। আর কোনো নতুন কোশ্চেন দেখতেছি না, তো এখন বিষয়টা হচ্ছে এই সবাই হচ্ছে সামারি। কতটুকু জানা রাখতে পারে? হ্যাঁ জি, জাভা স্ক্রিপ্ট কতটুকু জানা রাখতে পারে এই কোর্সের জন্য? আপনার কথা ঠিক মতো শুনতে পাই নাই, আপনি একটু ক্লিয়ারলি বলবেন, লাউডলি। বলছিলাম এই কোর্সের জন্য জাভা স্ক্রিপ্ট কতটুকু জানা লাগবে, আপনার জাভা স্ক্রিপ্ট যে কেউ। আহ কেউ কি শুনতে পেয়েছেন ঠিক মতো? আমাকে একটু শেয়ার করবেন, যে কোনো একজন যে শুনতে পেয়েছে ভালো মতো। ভাইয়া উনি বলতে চাচ্ছে জাভা স্ক্রিপ্ট বা যে কোনো কতটুকু জানতে হবে কোর্সের জন্য। কিছু না জানলেও সমস্যা নাই, আমি তো বলেছি এটা বিগিনার থেকে শুরু হবে। সুতরাং আপনাকে আমি ধরে নিচ্ছি আপনি কিছুই জানেন না, আপনি শুরু করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে কোর্সে এনরোল করার আগে যে জানতে চাচ্ছেন যে আসলে আমার জানা দরকার, আমি জেনেই জানতে মানে ঢুকতে চাই, তাহলে হচ্ছে আহ আপনাকে তাহলে যেটা শুরু করতে হবে, আপনাকে প্রথমে জেএস গুলো জানতে হবে। জেএস বলতে যেটা হচ্ছে আপনার একেবারে হচ্ছে রুট জেএস বলা হয়, আরেকটা নাম যেটা নাম হচ্ছে ভ্যানিলা জেএস। যাই হোক, এক কথায় জেএসটা আমি বলি এটাকে, যে এইটা আপনি আগে শিখবেন। ঠিক আছে, যদি আপনারা নিজে থেকে শিখতে চান, তো এই জেএসটা আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন, তারপরে আপনারা জেকুইরি লাইব্রেরির মধ্যে ঢুকবেন। জেকুইরির ডকুমেন্টেশন ওয়েবসাইটে আছে, সেখান থেকে আপনারা জেকুইরি কিভাবে রেফার করতে হয়, কিভাবে স্টার্ট করতে হয় সেটা আপনারা দেখবেন। আর কিছু যদি না জেনে থাকেন কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমার সাথে আপনি খুবই শর্টলি এটা জেনে যাবেন। অন্তত বেসিক টার্ম গুলো আপনি জেনে যাবেন। বাট আপনাকে ডে বাই ডে সেটাকে আরো আহ, মানে আপনার স্কিলসটাকে বাড়াইতে হবে। ডে বাই ডে আপনাকে ওটা নিয়ে স্টাডি করতে হবে, ওইটা নিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, শুধু স্টাডি করলে আপনার স্কিলস বাড়বে না, আপনার অ্যাপ্লিকেশন বানাইতে হবে। অ্যাপ্লিকেশন যখন বানাবেন তখন আপনার স্কিলস বাড়বে। স্টাডি করলে আপনি শুধু একটা পয়েন্ট নিয়ে স্টাডি করবেন, আর যখন আপনি অ্যাপ্লিকেশন বানাবেন তখন আপনি হাজারটা পয়েন্ট নিয়ে স্টাডি করবেন। এটাই হচ্ছে আপনার শেখার স্কিলস বাড়ানোর way। তো আমরা অনেকখানি ডিসকাস করলাম। আরেকজন কোশ্চেন করেছেন, উইল উই বি ইন্ট্রোডিউস টু ডিফারেন্ট কোডিং স্টাইলস অন হাউ উই শুড কোড ফর বেটার মেইনটেন্স অফ আওয়ার সিস্টেম। ওকে, তো কোডিং স্টাইল এটা সম্পূর্ণ আহ, উম, আপনারা এখন অনেকে থিওরিটিক্যাল টার্ম নিয়ে পড়াশোনা করছেন। তো দেখা যায় যে একটা টার্ম আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, যখন আপনি মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন তখন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টার্মের সাথে আপনাদেরকে পরিচিত হতে হবে। কারণ হচ্ছে যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টার্মটা আপনাকে জানতে সহায়তা করবে যে আসলে কোডিং এর সৌন্দর্যটা কি। ঠিক আছে, এই কোডিং এর সৌন্দর্যটা কি এটা জানতে হলে তখন আহ, আপনি দেখা যাবে যে আপনি 2 বছর 3 বছর 5 বছর করে যেগুলো কোড করতেছেন, এই কোড গুলো যখন কোনো এক্সপিরিয়েন্স কোনো স্কিলস কোডারকে দেখাবেন, তখন সে কিন্তু আপনার এই কোড দেখে বিরক্ত হবে। তো এই জন্য আর কি, যে এক্সপার্ট যখন হয়ে যাবেন তখন আপনার কোডিং স্টাইলটা আপনাকে চেঞ্জ করতে হবে। বাজারে অনেক
ভালো ভালো স্টাইল আছে, সেই স্টাইলগুলো অবশ্যই ফলো করতে হবে। এবং আমাদের সাথে যখন থাকবেন তখন আসলে বেস স্ট্রাকচার কি, বেস স্টাইলটা কি হবে, আপনার কোনো কন্ট্রোলের আপনার কলিংটা কিরকম হবে, নেমিংটা কিরকম হবে, এই কনভেনশন গুলো নিয়ে আলোচনা করব। তখন আপনার বুঝতে সুবিধা হবে যে আসলে আপনার কোডিং এর সৌন্দর্যটা কিভাবে বাড়ানো যায়, এই বিষয়টা তখন ক্লিয়ার। আচ্ছা, সাপোর্টের যে বিষয়, কোর্স কমপ্লিট হওয়ার পরে সাপোর্ট, এটা অলরেডি উস্তাদ থেকে হয়তো বা আপনাদের সাথে বলবে। তারপর আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আপনি উস্তাদের সাথে যখনই এনরোল হয়ে যাচ্ছেন তখনই উস্তাদ কিন্তু আপনাকে যতদিন তারা আছে ততদিন আপনাকে সাপোর্ট দিবে, এটাই তাদের কমিটমেন্ট। তারপরও আশা করি তারা উস্তাদ থেকে এই বিষয়টা অ্যান্সার করে দিবে আপনাদের।